নমস্কার। আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা ডুব দেব এক জাদুকরী জগতে। আচ্ছা, ভাবুন তো, বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর আপনি কম্বল মুড়ি দিয়ে একটা দারুণ গল্প শুনছেন। ঠিক এই আমেজটাই আজ আমরা তৈরি করতে যাচ্ছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই অমর কবিতা বৃষ্টি পড়ে টাপু টুপুরের হাত ধরে। চলুন হারিয়ে যাই ছোটবেলার সেই মিষ্টি স্মৃতি আর রূপকথার মায়াবী জগতে। একটু চোখ বন্ধ করে কল্পনা করুন তো দৃশ্যটা। একদম ১০ বছর বয়সের মতো করে ভাববেন কিন্তু। ওই যে আকাশে জমাট বেঁধেছে ঘন কালো মেঘ, চারদিক ঘুটঘুটে অন্ধকার হয়ে আসছে, আর ঠিক তখনই হঠাৎ করে শুরু হলো বৃষ্টি। কেমন একটা অবিরাম শব্দ, তাই না? যে কোনো শিশুর কল্পনার জগতেও ঠিক এভাবেই বৃষ্টির ছবি ফুটে ওঠে, একদম জীবন্ত আর ভীষণ মায়াবী। আর এই বৃষ্টির সাথেই আমাদের সবার মনে যে লাইনটা সবার আগে বেজে ওঠে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। সত্যি বলতে এটা তো শুধু একটা ছড়া নয়, তাই না? এটা হলো আমাদের প্রত্যেক বাঙালির শৈশবের বৃষ্টির দিনের একেবারে পারফেক্ট একটা টেমপ্লেট। এই একটা লাইন শোনার সাথে সাথেই মনের ভেতরে যেমন কেমন যেন এক অদ্ভুত নস্টালজিয়া কাজ করতে শুরু করে দেয়। আমাদের প্রথম পর্ব, বৃষ্টির জাদু এবং প্রকৃতির অপরূপ রূপ। চলুন দেখি কবিতার প্রথম দিকটায় কবি কিভাবে বাইরের ওই বুনো উদ্দাম আর একদম সিনেম্যাটিক একটা পরিবেশের ছবি এঁকেছেন। দৃশ্যটা একবার ভাবুন। দিনের আলো যখন নিভে আসছে, আকাশে তখন কালো মেঘের দল এমনভাবে ছুটে আসছে যেন তারা ভীষণ লোভ নিয়ে চাঁদটাকে গপ করে গিলে ফেলতে চাইছে। মেঘেদেরই পাগলের মতো ছুটে আসার দৃশ্যটা মনের মধ্যে সত্যি এক অদ্ভুত শিহরণ জাগায়, তাই না? আর এর সাথে একটা দারুণ বৈপরীত্য আছে। নদীর ওপারে যখন মুষলধারে বৃষ্টি নেমেছে, তখন দূরের গাছপাড়াগুলো একদম ঝাপসা হয়ে গেছে। কিন্তু এপারে মেঘের বুক চিরে যখন বিদ্যুতের ঝলকানি দেখা দিচ্ছে, তখন মনে হচ্ছে যেন একসঙ্গে ১০০টা দামি মণিমুক্ত বা মানিক দপ করে জ্বলে উঠেছে। জাস্ট অসাধারণ একটা ছবি। আরে পুরো পরিবেশটা জীবন্ত হয়ে ওঠে শব্দের জাদুতে। দূরের কোনো মন্দির থেকে হয়তো ভেসে আসছে ঠং ঠং কাঁসর ঘণ্টার শব্দ। অন্যদিকে আকাশে যখন মেঘ গুরু গুরু করে গম্ভীর ডাক দেয়, তখন ঘরের ভেতরে থাকা ছোট্ট শিশুটার বুক কিন্তু ভয়ে ঢিপ ঢিপ করে ওঠে। একদম সত্যি একটা অনুভূতি। এবার আসি দ্বিতীয় পর্বে, মায়ের আদরের উষ্ণতা আর ঘরের ভেতরে শান্ত পরিবেশ। বাইরের ওই ভয়ঙ্কর আর উদ্দাম ঝড় বৃষ্টির জগৎ থেকে এবার আমরা ধীরে ধীরে এক উষ্ণ, নিরাপদ আর পরম আদরের আশ্রয়ে প্রবেশ করব। এখানে কিন্তু এক অদ্ভুত কন্ট্রাস্ট বা বৈপরীত্য আছে। বাইরে সীমাহীন মেঘেরা একদম স্বাধীনভাবে এক দেশ থেকে অন্য দেশে ছুটে বেড়াচ্ছে, প্রচণ্ড ঝড় বইছে, কিন্তু ঘরের ভেতরে সেখানে মিটিমিটি আলো জ্বলছে, আর সেই স্বল্প আলোয় মায়ের ওই উজ্জ্বল হাসিমুখ পুরো ঘরটাকে পরম শান্তিতে ভরিয়ে রেখেছে। বাইরের বন্যতা আর ভেতরের এই আরাম, এই দুয়ের পার্থক্যটা ভাবলে অবাক হতে হয়। এবার আসা যাক কবিতার খুব মজার একটা চরিত্র নিয়ে, দস্যি ছেলে। আচ্ছা, দস্যি ছেলে বলতে আমরা কি বুঝি? এমন এক দুরন্ত পিচ্ছি যাকে কোনোভাবেই এক জায়গায় বসিয়ে রাখা যায় না। সে সারা দিন ঘরের ভেতর শুধু লাফঝাঁপ আর দাপাদাপি করে বেড়ায়। আমাদের সবার শৈশবেই কিন্তু এমন মজার দস্যিপনার গল্প জড়িয়েছে, কি তাই তো? কিন্তু জানেন তো, পরিবেশটা হঠাৎ করেই কেমন বদলে যায়। বাইরে যখন ঝুপঝুপ করে একটানা ভারী বৃষ্টি পড়তে থাকে, তখন ঘরের ভেতরের পরিবেশটাও একটা জাদুকরী নিস্তব্ধতায় ঢাকা পড়ে যায়। ওই যে আমাদের দস্যি ছেলেটা, সেও যেন বৃষ্টির এই জাদুতে একেবারে শান্ত হয়ে যায়। আর ঠিক সেই শান্ত পরিবেশেই শুরু হয় রূপকথার গল্প। মায়ের কোলে মাথা রেখে শোনা হয় সুয়োরানী দুয়োরানীর কথা, শোনা হয় অভিমানী কঙ্কাবতী সেই দুঃখের কাহিনী। এই জাদুকরী গল্পগুলো শোনার সময় ওই চরমদোষী ছেলেটাও একেবারে চুপ হয়ে যায়। ঘরের দেওয়ালের গায়ে কালো কালো ছায়া পড়ে, আর শিশুটি হারিয়ে যায় রূপকথার এক মায়াবী জগতে। আমাদের শেষ পর্ব, শিব ঠাকুরের রহস্য এবং অতীতের অজানা গল্প। চলুন কবিতার একদম শেষ ভাগে যাওয়া যাক, যেখানে লুকিয়ে আছে এক গভীর রহস্য আর বিস্ময়। এই পুরো যাত্রার উপসংহারটি আমাদের সত্যি অনেক কিছু ভাবতে বাধ্য করবে। এখানে একটা দারুণ প্রশ্ন আমাদের ভাবিয়ে তোলে। এই যে আমরা কথায় কথায় বলি শিব ঠাকুরের বিয়ে হলো কবেকার, সে কথা সত্যিই তো,
এই বিয়েটা ঠিক কবে হয়েছিল, আর কবেই বা সেই নদীতে বন্যা এসেছিল? সেদিনও কি আকাশে ঠিক এমনই কালো মেঘ ছিল? এই রহস্যময় অতীত আমাদের কল্পনাকে যেন আরও বহু গুণে উস্কে দেয়। সব শেষে একটা ভাবনা মনের মধ্যে গভীর দাগ কেটে যায়। কোন সে অজানা দেশে, অজানা কোনো এক নদীর ধারে বসে প্রথম কোন মা তার সন্তানকে ঘুম পাড়ানোর জন্য এই জাদুকরী গানটি গেয়েছিলেন? এই একটা মাত্র ছড়া, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রতিটি শিশুকে এক অদৃশ্য মায়ার বাঁধনে বেঁধে রেখেছে। আর ঠিক এখানেই এই অমূল্য সৃষ্টির আসল সার্থকতা। আজ এই পর্যন্তই।